and this is chapter 5, which is chemical bond, and I have taken 5 or 6 class maybe. এর ভিতরে তোমার এই চ্যাপ্টারটা টোটালটাই যে কমপ্লিট হয়েছে সেটা এট এ গ্ল্যান্স দেখবে। দেখো রাইট সাইডে টপিকগুলো মেনশন করা আছে, আমরা মেক শিওর করব যে এই টপিকগুলো আমাদের ক্লিয়ার কিনা, এই টপিক ক্লিয়ার কিনা এটা আমরা আগে মেক শিওর করব। মেক শিওর করার পরে তারপরে আমরা বইয়ে যাব, এন্ড যখন আমরা বইয়ে যাব তখন আমরা আসলে মিলিয়ে দেখব যে আসলে কি আমরা সবটা জানি বা সবটা আমাদের পড়া হলো কিনা। ওকে, তো নাম্বার 1 যেটা সেটা হচ্ছে কেমিক্যাল বন্ড। তা হচ্ছে কেমিক্যাল বন্ড। আচ্ছা, যখন তোমাকে বলা হলো যে আওয়ার টপিক ইজ কেমিক্যাল বন্ড, ওকে, তাহলে যখন আমি একটা টপিক ফিক্স করলাম যে কেমিক্যাল বন্ড হচ্ছে একটা টপিক, তখন এটা অনেকটা এরকম, ধরো কোনো একটা মুভি বা কোনো একটা ড্রামা যদি তুমি একবার দেখো, সেকেন্ড টাইম যখন তুমি দেখো, ধরো এরকমটা যে কোনো একটা মুভি বা কোনো একটা ড্রামা তুমি দেখছো, এখন তোমার সেটা দেখা, এখন আরেকটা ফ্রেন্ড ইনসিস্ট করলো সে এখন ওই ড্রামাটা বা মুভিটা দেখবে, কিন্তু সে ইনসিস্ট করতেছে যে তুমি যেন তার সাথে আবার থাকো, মানে তার সাথে থাকো এবং একসাথে এটা এনজয় করো। তুমিও যদিও বলতো সেটা তো আমার দেখা, আচ্ছা তারপরে বলতেছো না তুমি আমার সাথে এটা আবার দেখবা, তাহলে তোমার দেখা আর যে নতুন করে দেখতেছে তার দেখার যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা আছে কিনা, মানে সে অর্থাৎ তুমি আগের বার যখন দেখছো সেই ডিফারেন্সটা আছে কিনা, সেটা হইতেছে কিভাবে বোঝা যাবে, যে ধরো তোমরা দুজন দেখতেছো, তো যদি এমন একটা ব্যাপার হয় তোমার, যে তোমার অভ্যাসটা হলো গিয়া যে এই ড্রামার ধরো কোন সিকোয়েন্সের পরে কোন সিকোয়েন্স আসবে, কোন ডায়লগের পরে কোন ডায়লগ আসবে, কোনটার পরে কোনটা হবে বা কোন জায়গায় কি হবে সেটা তোমার আগ থেকেই জানা। তো যখন একটা সিন আসবে তখন ওই সিনটার পরের সিন কি হবে বা ওই সিনে কি আসবে, এটা না তোমার মধ্যে আগেই কি করতেছে, অ্যাডভান্স কাজ করতেছে। তুমি মানে বুঝতে পারতেছো যে কি হবে, এরপরে কি হবে, কি হবে, এইটার ভিতরে আসলে এর মধ্যে কি মেসেজটা আসবে, এখানে কি ডায়লগটা দিবে, তার রিয়াকশন কি হবে, তুমি রিড করতে পারতেছো। ঠিক কোনো চ্যাপ্টারের রিভিশন যখন যাই তখন তোমার মধ্যে যদি এই ফিলটা আসে যে স্যার এখন এই কথাটা বলতে পারে, এই জিনিসটা যদি তোমার মধ্যে তৈরি হয় তাহলে বুঝবা যে আসলে তুমি প্রপার ট্র্যাকে আছো। আর যদি মনে হয় যে না এখনো তুমি একজন নিউ মানে তুমি প্রথম নিউ যে ভিউয়ার, তুমি প্রথম ভিউ করতেছো, অ্যাজ ইফ তুমি এটা নিয়ে কোন রকম ভাবে কিছু গেস করতে পারতেছো না, তুমি কোনো প্রেডিকশন দিতে পারতেছো না, তাহলে বুঝবা যে এটা তোমার ল্যাক, এটা তোমার একটা স্ট্রং ল্যাকিং, তোমার এখানে ডেডিকেশনের হিউজ ল্যাক। কেন এমন হবে, তুমি নিজেকেই কোশ্চেন করবে কেন এমন হবে। এই জিনিসগুলো ডিসকাস হয়েছে, এর মিনিমাম একটা কিছু আমি বলতে পারবো না, একটা প্রেডিকশন দিতে পারবো না, এখন কি বলতে পারে আমি কিছুই বলতে পারবো না, তার মানে আমার কোনো গ্যাপ আছে, আই হ্যাভ টু ওভারকাম দিস। ওকে, তো স্টার্ট। কেমিক্যাল বন্ড, তো যখনই কথাটা আসতো কেমিক্যাল বন্ড, তো তখন তোমার মধ্যে কাজ করতেছে যে স্যার কি বলবে, এখন বলবে যে হোয়াট ইজ কেমিক্যাল বন্ড।
তার কেমিক্যাল বন্ড কি সেটা জানানোর চেষ্টা করবে বা আমাদের কাছে জানতে চাইতে পারে। তাহলে যদি বলি হোয়াট ইজ কেমিক্যাল বন্ড, তাহলে এর ডেফিনেশন আমি দুই ভাবে দিয়েছি, একটা শর্ট একটা লং। একটা শর্ট ডেফিনেশনে বলা হয়েছে কি দ্য অ্যাট্রাকশন ফোর্স by which two atoms are joined together, অথবা two atoms remain joined, হয় জয়েন হওয়া বলতে পারো, নয় জয়েন থাকা বলতে পারো। তাহলে the attraction force by which two atoms are joined together or remain joined, this is called chemical bond। অর্থাৎ কোন একটা ফোর্সের সাহায্যে দুটো অ্যাটম যদি একসাথে থাকে, জয়েন করে, কেমিক্যালি এটাকে বলা হয় কেমিক্যাল বন্ড। এটাই হচ্ছে কি আমাদের কেমিক্যাল বন্ডের ডেফিনেশন। তারপরে হয়তো বা আমি যখন ইলাবোরেট করি তখন হয়তো বলেছি যে ইন অর্ডার টু অবটেইন ইলেকট্রনিক কনফিগারেশন অফ ইনার্ট গ্যাস when two atoms exchange electron or share electron and join, and this is called chemical bond। তাহলে তুমি নিজে একবার ব্লাইন্ডলি মানে চোখ বন্ধ করে ইমাজিন করো, নিজেকে কোশ্চেন করো যে whether you can say what is chemical bond or not। তুমি কি বলতে পারো যে কেমিক্যাল বন্ড কি, রিড করতে পারো কিনা? তাহলে আমরা জানতে চাইতেছি যে কেমিক্যাল বন্ড যখন টপিক, কেমিক্যাল বন্ড কি, তুমি কি জানো হোয়াট ইজ কেমিক্যাল বন্ড? তখন তুমি বললা যে ইট ইজ অ্যান অ্যাট্রাকশন ফোর্স by which two atoms are joined, তারপরে হয়তো বললাম যে কেন জয়েন করে, কিভাবে জয়েন করে। তখন হয়তো তুমি বলতে পারো যে জয়েন করে দুইটা অ্যাটম আইদার ইলেকট্রন শেয়ার করে অর ইলেকট্রন এক্সচেঞ্জ করে, এন্ড দিস ইজ হাউ দে আর জয়েন্ড, দিস ইজ কল্ড কেমিক্যাল বন্ড। এই জায়গাটুকু শুধু মেক শিওর করো, এই জায়গা, আর কিছু না, বেশি কিছু চাই না। এই সময়ে এটা আমাকে কনফার্ম করতে হবে যে স্যার এতটুকু বলতে পারবো। সেকেন্ড হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন এন্ড ভ্যালেন্সি। তোমাকে বলতে বলা হলো যে ভ্যালেন্স ইলেকট্রন এন্ড ভ্যালেন্সি সম্পর্কে তোমার কি আইডিয়া? ভ্যালেন্স ইলেকট্রন এন্ড ভ্যালেন্সি, এই ব্যাপারে তোমার আইডিয়াটা কি? তো তুমি তখনই বলে দিতে পারো যে দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য outermost principal energy level is called valence electron। কত চমৎকার! তাহলে দেখো তো কি হলো, তোমাকে বললাম যে বলো তো হোয়াট ইজ ভ্যালেন্স ইলেকট্রন, টেল মি হোয়াট ইজ ভ্যালেন্স ইলেকট্রন। দেন তুমি আনসার করলা যে দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন। তোমাকে তো বলছে ভ্যালেন্স ইলেকট্রন, তোমাকে বলতেছে হোয়াট ইজ ভ্যালেন্স ইলেকট্রন। তখন তুমি বললা যে এটা তো কোন রকম কোন ইলেকট্রন যাদেরকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন, কোন ইলেকট্রন যাদেরকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে কোন ইলেকট্রন? সেটা হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য আউটার মোস্ট প্রিন্সিপাল এনার্জি লেভেল ইজ কল্ড ভ্যালেন্স ইলেকট্রন। এইটা বইয়ের কনটেক্সটে দেখলে এইভাবে দেওয়া আছে। ধরো ক্যালসিয়াম, কে শেল, এল শেল,
এম শেল আর এন শেল। বইয়ের কনটেক্সটে, বুক বইয়ের কনটেক্সটে ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 20, যার ডিস্ট্রিবিউশন কে শেলে 2, এন শেলে 8, এম শেলে অলসো 8 আর এন শেলে হচ্ছে 2। তাহলে ক্যালসিয়ামের ডিস্ট্রিবিউশন কি 2 8 8 2। তাহলে what is the মানে how many number of valence electron in calcium, how many number of valence electron in calcium, অথবা what is the valence electron of calcium, what number of valence electron in calcium, calcium এর valence electron কত, how many valence electron, what is the valence electron, vice versa। যেভাবে খুশি করি তোমার কনসেপ্ট দেওয়া হয়েছে যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য প্রিন্সিপাল এনার্জি লেভেল। কোন প্রিন্সিপাল এনার্জি লেভেল? যেটা আউটার মোস্ট। কোনটা এখানে আউটার মোস্ট? এন শেল, রাইট না? কোনটা আউটার মোস্ট? এন শেল। এন শেলে হাউ মেনি ইলেকট্রন? 2 ইলেকট্রন। তাহলে আমার অ্যান্সার চলে আসে যে ভ্যালেন্স ইলেকট্রন কত? তুমি বলবা স্যার 2। বললাম যে ভ্যালেন্স ইলেকট্রন অফ ক্যালসিয়াম হাউ মেনি? তুমি বললা 2। আর এটা যদি আমরা আমাদের যেটা কমন প্র্যাকটিস যে 1s2 2s2 2p6 3s2 3p6 আর 4s2 এইভাবে ডিস্ট্রিবিউট করি, তাও কিন্তু আনসার করতে পারি, বিকজ এইটা হচ্ছে আমার ভ্যালেন্স ইলেকট্রন। আউটারমোস্ট শেল, আউটারমোস্ট এনার্জি লেভেল হচ্ছে 4th এনার্জি লেভেল, and 4th এনার্জি লেভেলে 2 ইলেকট্রন, and this 2 is ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কি? একটা অ্যাটমের আউটারমোস্ট শেলের নাম্বার অফ ইলেকট্রন, একটা অ্যাটমের আউটারমোস্ট শেলের নাম্বার অফ ইলেকট্রন, এটাই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। যেটা তুমি এই সিস্টেমেও দেখতে পারো, এই সিস্টেমেও দেখতে পারো, নো প্রবলেম। তোমার কথা হচ্ছে তুমি অ্যান্সার করো, তোমার আনসারটা জানা আছে কিনা। তাহলে এই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনের আইডিয়া, এন্ড আই এম স্ট্রংলি বিলিভ যে এটা তোমাদের প্রবলেম থাকার কথা না। এবার হচ্ছে ভ্যালেন্সি। ভ্যালেন্সি তাহলে এবার আইডিয়াটা কি? যে তোমাকে বলা হলো যে ভ্যালেন্সি কি বলতো, ভ্যালেন্সি কি তুমি জানো? তখন তুমি বলো ইয়েস আই নো। কি জানো? তুমি মিনিমাম একটা আনসার করতে চাচ্ছ, সেটা হচ্ছে যে তুমি বললা যে এটা একটা অ্যাবিলিটি অফ অ্যাটম, এটা একটা ক্যাপাসিটি অফ অ্যাটম। তাহলে ভ্যালেন্সিটা হচ্ছে একটা অ্যাটমের ক্যাপাসিটি, এটা একটা অ্যাটমের ক্যাপাসিটি, এটা একটা অ্যাটমের কি অ্যাবিলিটি। তাহলে ভ্যালেন্সি, ভ্যালেন্সি হচ্ছে অ্যাটমের অ্যাবিলিটি, একটা অ্যাটমের ক্যাপাসিটি, একটা অ্যাটমের ক্যাপাসিটি, একটা অ্যাটমের মানে অ্যাবিলিটি হচ্ছে গিয়া ভ্যালেন্সি। তো কিসের অ্যাবিলিটি, কিসের ক্যাপাসিটি, কি করতে পারার ক্যাপাসিটি, কি করতে পারে। তাহলে সেটা হচ্ছে এরকম যে দা অ্যাবিলিটি অফ অ্যাটম টু জয়েন উইথ অ্যানাদার অ্যাটম। তাহলে এটা হচ্ছে একটা অ্যাটমের আরেকটা অ্যাটমের জয়েন করার অ্যাবিলিটি, একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটম জয়েন হওয়ার অ্যাবিলিটি, একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সাথে জয়েন হবে, তার এই অ্যাবিলিটিটা হচ্ছে দেয়া একটা অ্যাটমের ভ্যালেন্সি, একটা অ্যাটমের ভ্যালেন্সি, সেটা ওইটা হচ্ছে একটা অ্যাটমের ভ্যালেন্সি। তার মানে তুমি জাস্ট যদি এইটাই বলো যে এটা একটা অ্যাবিলিটি অফ অ্যাটম, তোমার ব্রেনে এইটা ফিক্স হয়ে গেছে যে ভ্যালেন্সি হচ্ছে একটা অ্যাটমের অ্যাবিলিটি টু জয়েন উইথ অ্যানাদার অ্যাটম, এটাই হচ্ছে ভ্যালেন্সি। এন্ড এই ভ্যালেন্সিটা তোমরা 1 থেকে 20 পর্যন্ত যে এলিমেন্ট আছে, 1 থেকে 20 পর্যন্ত যে এলিমেন্ট আছে তাদের
ব্যালেন্সই তোমার নলেজে থাকতে হবে। 1 থেকে 20 পর্যন্ত যে এলিমেন্ট আছে তাদের ব্যালেন্সই তোমার জানা থাকতে হবে, তোমার সেটা নলেজে থাকতে হবে। অর্থাৎ তুমি খুব স্মুথলি বলে দিবা যে হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, হিলিয়ামের ভ্যালেন্সি 0, লিথিয়ামের ভ্যালেন্সি 1, বেরিলিয়ামের ভ্যালেন্সি 2, বোরনের ভ্যালেন্সি 30, কার্বনের ভ্যালেন্সি 4, নাইট্রোজেনের ভ্যালেন্সি আবার 3, অক্সিজেনের ভ্যালেন্সি 2, ফ্লোরিনের ভ্যালেন্সি 1, নিয়নের ভ্যালেন্সি 0, সোডিয়ামের ভ্যালেন্সি স্যার আবার 1, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি স্যার বলতে পারবো 2, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, সিলিকনের ভ্যালেন্সি স্যার 4, ফসফরাসের ভ্যালেন্সি স্যার 5, সরি 4 এর পরে আবার উল্টা 3, সালফারের ভ্যালেন্সি 2, ক্লোরিনের ভ্যালেন্সি 1, আর্গনের ভ্যালেন্সি 0, পটাশিয়ামের ভ্যালেন্সি 1, ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2। স্টুডেন্টরা পারে না এমন কিছু নাই, টিচাররা অনেক কিছু পারে না, মানে টিচাররা অনেক পারে আবার অনেক পারেও না, আবার স্টুডেন্টরা অনেক কিছু পারে, অনেক কিছুই পারে। তোমরা রিসেন্টলি দেখছো যে 118টা এলিমেন্ট স্টুডেন্টরা মুখস্থ করে বলতেছে, সেখানে আমি দেখছি যে ক্লাস 1 এর বাচ্চারাও পার্টিসিপেট করছে, সে জানেও না যে এলিমেন্ট কি। অর্থাৎ তাদেরকে একটা জিনিস যদি এনকারেজ করা যায় তাহলে সেটা তারা করে দেখায়। আমি দেখছি 1 এর বাচ্চাকে 118টা এলিমেন্ট বলে দিচ্ছে, জানেই না যে এলিমেন্ট কি বা তার ওই স্টাডি পার্টে নাই। স্টুডেন্ট চাইলে কি না পারে। তাহলে ভ্যালেন্সি ই এন্ড 1 থেকে 20 নাম্বার এলিমেন্ট পর্যন্ত তার কার ভ্যালেন্সি কত, এটা তুমি মানে কনফার্ম করো। ইফ ইউ ওয়ান্ট টু ডু বেটার, তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে এটা করতে হবে। এখন ব্যালেন্সি নিয়ে আরো আমরা কথা বলেছি, যেমন আমরা জেনেছি যে ভ্যারিয়েবল ব্যালেন্সি, যে কোন কোন এলিমেন্ট আছে যে এলিমেন্টের ভ্যালেন্সি ভেরিয়েবল, যেমন কার্বনের 2 আর 4, ফসফরাসের 3, 5 আর সালফারের 2, 4, 6, এগুলো হলো ভেরিয়েবল। বলে দিলাম তোমাকে যে এই যে তুমি ভেরিয়েবল মনে রাখো এই কয়টা, কার্বনের 2, 4, ফসফরাসের 3, 5, সালফারের 2, 4, 6, এগুলো হচ্ছে ভেরিয়েবল, এগুলো হচ্ছে ভেরিয়েবল ব্যালেন্সি। অর্থাৎ একটা এলিমেন্টেরই, যেমন কার্বন 2, কার্বন 4, যেমন কার্বনের একটা কম্পাউন্ড যখন কার্বন মনোক্সাইড, কার্বনের একটা কম্পাউন্ড কার্বন ডাইঅক্সাইড, ফসফরাসের একটা কম্পাউন্ড ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাসের একটা কম্পাউন্ড ফসফরাস পেন্টাক্লোরাইড, সালফারের কম্পাউন্ড এরকম আছে 2, 4, 6 এ, 2, 4, 6 এ, যেমন হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, এইসব কম্পাউন্ডের মধ্যে আমরা দেখতে পাবো যে এখানে কার্বনের ভ্যালেন্সি 2, এখানে 4, এখানে 3, এখানে 5, এটাতে 2, এটাতে 4, এটাতে 6। এগুলোকে বলা হয় ভেরিয়েবল ব্যালেন্সি, এগুলো হচ্ছে ভেরিয়েবল ব্যালেন্সি। তোমার আইডিয়া আছে ভেরিয়েবল ব্যালেন্সি। এরপরে তোমাকে বলা হলো যে তোমার কি ল্যাটেন্ট ভ্যালেন্সির আইডিয়া আছে, তোমার কি ল্যাটেন্ট ভ্যালেন্সির আইডিয়া আছে? ল্যাটেন্ট ভ্যালেন্সি তুমি বললা হ্যাঁ স্যার আছে, কি বলো তো? সেটা হলো তুমি বললা যে স্যার ল্যাটেন্ট ভ্যালেন্সি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালেন্সি মাইনাস অ্যাক্টিভ ভ্যালেন্সি। তোমাকে বললাম যে বলো তো যে ল্যাটেন্ট ভ্যালেন্সি কি, তখন তুমি বললা যে স্যার এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালেন্সি মাইনাস হচ্ছে অ্যাক্টিভ ভ্যালেন্সি।
এক্সাম্পল দাও, এক্সাম্পল দাও। তখন আমি বললাম যে ধরো PCl3, ফসফরাস ট্রাইক্লোরাইড। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের মধ্যে ফসফরাসের ল্যাটেন্ট ভ্যালেন্সি কত? ফসফরাসের ল্যাটেন্ট ভ্যালেন্সি কত? তাহলে তুমি বললা যে তাহলে ফসফরাসের ম্যাক্সিমাম ভ্যালেন্সি কত? একটু আগে দেখে আসছো যে ম্যাক্সিমাম ভ্যালেন্সি তার 5। আর ফসফরাসের অ্যাক্টিভ ভ্যালেন্সি কত? এইখানে যেটা আছে এখন সেটা অ্যাক্টিভ, যেটা প্রেজেন্ট সেটা অ্যাক্টিভ। তাহলে তিনটা ক্লোরিন শেয়ার করলে তার ভ্যালেন্সি কত? 3। তাহলে অ্যাক্টিভ কত? 3। ম্যাক্সিমাম কত? 5। অ্যাক্টিভ কত? 3। তাহলে ডিফারেন্স কত? 2। তাহলে ল্যাটেন্ট ভ্যালেন্সি কত? 2। ল্যাটেন্ট ভ্যালেন্সি হচ্ছে 2। রিমেম্বার দিস, এইটাই হচ্ছে কি ল্যাটেন্ট ভ্যালেন্সি। এটা হচ্ছে ল্যাটেন্ট ভ্যালেন্সি। বই পড়েও দেখবা যে ভ্যালেন্সি সম্পর্কে অনেক ডিটেইলস আছে বা ভ্যালেন্সি নিয়ে অনেক বেশি কথা আছে। আর আমি একটা সিস্টেম তোমাদেরকে দেখিয়েছিলাম যে দেখো ভ্যালেন্সি হচ্ছে x or 8 - x। এটা আমি একটা ফর্মুলা শিখাইছিলাম যে দেখো ভ্যালেন্সি হচ্ছে x or 8 - x। এবং তখন কি বলেছিলাম যে ভ্যালেন্স ইলেকট্রন যদি 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, তাহলে সেটা x এর ভ্যালু, তাই না? আর যদি এইখানে x মানে কি, এইখানে x মানে এখানে x ইজ ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4, অর্থাৎ ভ্যালেন্সি হলো x or 8 - x। ফর্মুলা x কখন? যখন x এর ভ্যালু 1 2 3 4। এই যে ভ্যালেন্স ইলেকট্রন 1 হইতে পারে না, 2 হইতে পারে না, 3 হইতে পারে, 4 হইতে পারে, তখন ভ্যালেন্স ইলেকট্রন যা ভ্যালেন্সিও তা। আর 8 - x কখন? যখন x এর ভ্যালু কি 5 6 7 বা 8, ঠিক না? 8 - x কখন অ্যাপ্লাই করি? যখন x এর ভ্যালু কত 5 6 7 8। x এর ভ্যালু যদি 5 হয় তখন ভ্যালেন্সি 3, x এর ভ্যালু যদি 6 হয় ভ্যালেন্সি 2, x এর ভ্যালু যদি 7 হয় ভ্যালেন্সি 1, আর x এর ভ্যালু যদি 8 হয় ভ্যালেন্সি 0। আমরা দেখি নাই যে ভ্যালেন্সি 0 হতে পারে। এইটা হলো ভ্যালেন্সির ফর্মুলা। তাহলে এই হচ্ছে আমাদের আইডিয়া অফ ভ্যালেন্স ইলেকট্রন এন্ড ভ্যালেন্সি। এই আইডিয়াটা থাকতে হবে, যা তার কিছু না। ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্সি। আচ্ছা, এবার বলা হচ্ছে টাইপস অফ কেমিক্যাল বন্ড। তোমাকে বললাম, ডু ইউ নো হাউ মেনি টাইপস অফ কেমিক্যাল বন্ড? ডু ইউ নো হাউ মেনি টাইপস অফ কেমিক্যাল বন্ড? You say yes, I know there are 3 types of chemical bond. I know there are 3 types of chemical bond. One type Sir, ionic 3 bond. types. Second type covalent bond, and third type metallic bond. And you did it. Okay. Inert gas. Inert gas. তুমি কি জানো what are inert gas? তুমি বলে yes sir, I know. Helium, neon, argon, krypton, xenon, radon, and oganesson. তোমাকে বললাম যে ডু ইউ নো হোয়াট আর ইনার্ট গ্যাস? তুমি বলে ইয়েস আই নো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আমি বললাম যে ডু ইউ নো হোয়াট গ্রুপ দে আর বিলঙ্গিং? ডু ইউ নো ইন হুইচ গ্রুপ দে আর প্রেজেন্ট? তুমি বলে ইয়েস আই নো, দে আর প্রেজেন্ট ইন গ্রুপ 18। ফার্দার আমি জিজ্ঞাসা করলাম যে why they are inert? Why they are inert? তখন তুমি বললা
যে they are chemically inactive, that means they are not share or exchange electron with the other atom, তারা কোনো ইলেকট্রন শেয়ার বা এক্সচেঞ্জ করে না। This is why they are chemically inactive. As they are chemically inactive, so they are called inert gas. আমি স্যাটিসফাই হইলাম না, কেন হলাম না? আমি বলতে চাইলাম যে কেন ইনার্ট, কেন এক্সচেঞ্জ করে না, কেন শেয়ার করে না, কেন এক্সচেঞ্জ করে না, কেন শেয়ার করে না? তখন তুমি আমাকে বলতেছো যে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল, এদের ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল, এই কারণে এদের ইলেকট্রনিক কনফিগারেশন হলো, এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে স্টেবল টাইপ অফ ইলেকট্রনিক কনফিগারেশন, তাই এরা এই স্টেবিলিটি কি করবে না, ডিস্ট্রয় করবে না, এই স্টেবিলিটিটাকে তারা নষ্ট করবে না। তার মানে এদের ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল, যার কারণে এরা কি করে না, ইলেকট্রন শেয়ার বা এক্সচেঞ্জ করে না। তাহলে এখন বললাম তুমি কি এদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখাতে পারবা? তুমি বলবা ইয়েস অফকোর্স, হোয়াই নট। তারপর সবার ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবা, এর অ্যাটমিক নাম্বার 2, এর 10, এর 18, এর 36, এর 54, এর 86, এর 118 ইলেকট্রনিক কনফিগারেশন দেখাতে পারবা, দেখানো পারা উচিত। আচ্ছা, তারপরে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে ভ্যালেন্সি সম্পর্কে কি বলেছিলাম। ভ্যালেন্সির ফর্মুলা এদের সময় কি হবে, 8 - 8। ভ্যালেন্সির ফর্মুলা এদের বেলায় কি হবে, এই দেখো হিলিয়ামটা এক্ষেত্রে এক্সেপশন, হিলিয়াম নিয়ে চিন্তা করো না, হিলিয়াম এক্ষেত্রে এক্সেপশন। ভ্যালেন্সি কি ফর্মুলা 8 - 8, তাহলে এদের ভ্যালেন্সি ইলেকট্রন কত, 8, তাহলে এদের ভ্যালেন্সি কত, 0। তুমি কি বলতে পারবা না, মানে তুমি কি দেখাতে পারবা না যে এদের ভ্যালেন্সি 0? তুমি তো বলতে পারবা বা তুমি তো দেখাতে পারবা যে এদের ভ্যালেন্সি 0, টিচার এদের ভ্যালেন্সি 0। আচ্ছা, যাদের ভ্যালেন্সি 0 তাদের অ্যাবিলিটি কি, তাদের ক্যাপাসিটি কি, তাদের অ্যাবিলিটি কি, তাদের ক্যাপাসিটি কি, 0। তাহলে তার মানে তো এদের অ্যাবিলিটি নাই, এদের ক্যাপাসিটি তো নাই, তাহলে এরা তো ইনার্ট। কতগুলো লজিক আছে, কতগুলো পয়েন্ট আছে তোমার, এই হচ্ছে ইনার্ট গ্যাসের আইডিয়া। ডুয়েট এন্ড অক্টেট, ডুয়েট এন্ড অক্টেট। তো তোমাকে বলা হলো যে হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যাবাউট ডুয়েট, তুমি ডুয়েট নিয়ে কি জানো, ডুয়েট সম্পর্কে বলো। তখন তুমি বললা এরকম যে ডুয়েটের যে আইডিয়াটা, ডুয়েটের আইডিয়াটা হচ্ছে যে কোনো একটা অ্যাটমে যতটা ইলেকট্রন আনপেয়ার থাকে, কোনো একটা অ্যাটমে যতটা ইলেকট্রন আনপেয়ার থাকে, ততটা ইলেকট্রনকে পেয়ার্ড করার যে টেন্ডেন্সি, পেয়ার্ড করার যে টেন্ডেন্সিটা বা পেয়ার্ড করতে চাওয়াটা, এটাই হচ্ছে ডুয়েট বা পেয়ার্ড করাটা। যেমন কার্বন, দেখো তো কার্বন হ্যাজ 4 ইলেকট্রন আনপেয়ার্ড, কার্বন হ্যাজ 4 ইলেকট্রন আনপেয়ার্ড, কার্বন হ্যাজ 4 ইলেকট্রন আনপেয়ার্ড। ধরো হাইড্রোজেনকে ধরো না কেন, হাইড্রোজেন 1 ইলেকট্রন আনপেয়ার্ড, বেরিলিয়াম 2 ইলেকট্রন আনপেয়ার্ড, বোরন 3 ইলেকট্রন আনপেয়ার্ড। হাইড্রোজেন আরো একটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করবে, কেন? ইলেকট্রন পেয়ার তৈরি করার জন্য। কার্বন 4টা হাইড্রোজেনের সাথে শেয়ার করবে, কেন? ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করার জন্য। বেরিলিয়াম 2টা ক্লোরিনের সাথে শেয়ার করবে, কেন? ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করার জন্য। বোরন 3টা ক্লোরিনকে শেয়ার করবে, কেন? ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করার জন্য। এই যে ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করা, ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করা, এই যে ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করার যে টেন্ডেন্সি, এটাই হলো ডুয়েট। একটা অ্যাটম তার আনপেয়ার্ড ইলেকট্রনকে পেয়ার্ড করা,
একটা অ্যাটমে যে ইলেকট্রন আনপেয়ার্ড থাকে সেই ইলেকট্রনকে পেয়ার্ড করাটাই হলো ডুয়েট। একটা অ্যাটমে যতটা ইলেকট্রন আনপেয়ার্ড আছে ততটা ইলেকট্রনকে পেয়ার্ড করা টেন্ডেন্সি বা পেয়ার্ড করাটাকেই বলে ডুয়েট। পেয়ার্ড করাটাকেই বলে ডুয়েট। অন্যদিকে অক্টেট কি? অন্যদিকে অক্টেট হচ্ছে যে 8 ইলেকট্রন। অক্টেট হচ্ছে কি? অক্টেট হলো, দেখো ডুয়েটের কনসেপ্টটা কোভালেন্টে অনলি কোভালেন্টে শো করবে বা অনলি কোভালেন্টেই তোমার হচ্ছে যে ডুয়েটের কনসেপ্টটা আমরা শেয়ার করব। কিন্তু অক্টেটের ব্যাপারটা বোথ আয়নিক এন্ড কোভালেন্টে। কারণ এইখানে যে কথাটা বলছি যে আনপেয়ার্ড ইলেকট্রনকে পেয়ার্ড করা টেন্ডেন্সি, পেয়ার্ড করা যেটাকে ডুয়েট বলে। তাহলে আনপেয়ার্ডকে পেয়ার্ড করা মানে তো ইলেকট্রন শেয়ারিং, আনপেয়ার্ডকে পেয়ার্ড করা মানে ইলেকট্রন শেয়ারিং। তো ডুয়েটটা হচ্ছে ইলেকট্রন শেয়ারিং ইস্যু। অন্যদিকে অক্টেট আমরা অবজার্ভ করবো বোথ আয়নিক এন্ড কোভালেন্টে। যেমন সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1। সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1। আমরা জানি যে সোডিয়াম প্লাস আয়ন প্রডিউস করে এবং একটা ইলেকট্রন ছেড়ে দেয়। সোডিয়াম প্লাস আয়ন ফর্ম করে এবং একটা ইলেকট্রন ছেড়ে দেয়। এখন সোডিয়াম কেন প্লাস আয়ন ফর্ম করে আর সোডিয়াম কেন একটা ইলেকট্রনই ছেড়ে দেয়? কারণ এই একটা ইলেকট্রন ছাড়লে তার ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? অক্টেট রুল ফলো করে। তার ইলেকট্রনিক কনফিগারেশনটাই অক্টেট রুল ফলো করে। এই হচ্ছে 6 আর 2 8 ইলেকট্রন। এটাই হচ্ছে অক্টেট, আয়নিকের অক্টেট এটা। আর কোভালেন্টের অক্টেট কি? এটা তো আয়নিকের অক্টেট। আর কোভালেন্টের অক্টেট কি? কোভালেন্টের অক্টেট হইতেছে এই যে কার্বন যখন 4টা হাইড্রোজেনকে শেয়ার করে, 4টা হাইড্রোজেনের সাথে শেয়ার করে, কার্বন যখন এরকম 4টা হাইড্রোজেনের সাথে শেয়ার করে মিথেন তৈরি করে, তখন এই যে কার্বনের কাছে তখন কয়টা ইলেকট্রন থাকে? 2 4 6 8 2 4 6 8 2 4 6 8। তাহলে এটা কোভালেন্টের অক্টেট, এটা আয়নিকের অক্টেট। এটা কোভালেন্টের অক্টেট, এটা আয়নিকের অক্টেট। তাহলে যারা আয়নিকের অক্টেট ফর্ম করে তারা ইলেকট্রন ডোনেট করে বা একসেপ্ট করে অক্টেট ফিল আপ করে। আর যারা কোভালেন্টের অক্টেট তারা হচ্ছে গিয়া ইলেকট্রন শেয়ার করে এন্ড অক্টেট ফিল আপ করে। বাট আমরা এক্সেপশন দেখতে পাই। যে বোরন ট্রাইক্লোরাইড, দেখো তো এই বোরনের দিকেই তাকাই। বোরন যখন 3টা ইলেকট্রন শেয়ার করছে তখন কয়টা পেয়ার হইছে? 3টা পেয়ার। বোরন 3 ইলেকট্রন শেয়ার করছে তাহলে 3 পেয়ার হইছে। তাহলে 3 পেয়ারে 3 × 2 কত ইলেকট্রন হলো? 6। 3 × 2 কত ইলেকট্রন হলো? 6। তাহলে 3 × 2 যদি এই জায়গায় যেমন 4 × 2 কত হলো? 8। কিন্তু এখানে তো 3 × 2 সেটা হলো 6। তার মানে বোরন ট্রাইক্লোরাইড কি করতে পারে নাই? অক্টেট ফলো করে নাই। বোরন ট্রাইক্লোরাইড অক্টেট ফলো করতে পারেনি বা ফলো করেনি। আবার আরেক রকম দেখেছি আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড যদি আমরা করি তাহলে দেখবো কি জানো? ফসফরাস কয়টা? 5টা ক্লোরিন। তাহলে 5 2 কত? 10 ইলেকট্রন। 5 2 কত? 10 ইলেকট্রন। তাহলে ফসফরাস শেয়ার করতে 10 ইলেকট্রন। তো 10 ইলেকট্রন তো তোমার হচ্ছে যে অক্টেট ফিল আপ মানে অক্টেট রুল ফলো করে না। তাহলে এও কি করেনি? অক্টেট রুল ফলো করেনি। তাহলে আমরা যে জানি যে অক্টেট ফলো করে না, অক্টেটের এক্সেপশন আছে। সেই এক্সেপশন দুই ধরনের। একটা হচ্ছে যে অক্টেটের যে কম, আর একটা হচ্ছে অক্টেটের যে বেশি। তাহলে এইটাই হচ্ছে আমাদের ডুয়েট এন্ড অক্টেট। এটাই হচ্ছে সেই ডুয়েট এন্ড অক্টেট। ইলেকট্রন পেয়ার্ড করা এটার নাম হচ্ছে ডুয়েট। ইলেকট্রন পেয়ার্ড করা এটা হচ্ছে ডুয়েট। আর ইলেকট্রন ডোনেট করবে, একসেপ্ট করবে, শেয়ার করবে, যেন 8টা ইলেকট্রন হয় তার কাছে, ব্যালেন্স শেলে যেন 8টা ইলেকট্রন থাকে, ওইটা হচ্ছে অক্টেট।
আয়নিক বন্ড। আচ্ছা, আয়নিক বন্ড এই ক্লাসটা খুবই ভালো ছিল তোমাদের সাথে। আয়নিক বন্ড এন্ড আয়নিক কম্পাউন্ড এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক কম্পাউন্ড, এই ক্লাসটা তোমাদের সাথে মানে এই কয়েকটা ক্লাস খুব ভালোই হয়েছে। দেখো, তো আয়নিক বন্ড, আয়নিক বন্ড, আয়নিক বন্ডে আসছো তুমি, তোমাকে জিজ্ঞাসা করলো যে ডু ইউ নো হোয়াট ইজ আয়নিক বন্ড, তুমি বলো ইয়েস আই নো, বলো আয়নিক বন্ড কি। তাহলে তুমি বললা যে এটা এমন একটা কেমিক্যাল বন্ড যেটার মধ্যে দুইটা অ্যাটম জয়েন করে এবং সেখানে দুইটা অ্যাটম কিভাবে জয়েন করে, ইলেকট্রন এক্সচেঞ্জ করে। আয়নিক বন্ড হচ্ছে দুইটা অ্যাটমের মধ্যে এমন টাইপের জয়েনিং যে জয়েনিং এ দুইটা অ্যাটম কি করে, ইলেকট্রন এক্সচেঞ্জ করে। কেউ কোন অ্যাটম ইলেকট্রন ডোনেট করে, অ্যানাদার অ্যাটম ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। তো আমি আরেকটা কোশ্চেন করলাম, ইউজুয়ালি আয়নিক বন্ড কারা ফর্ম করে? তখন তুমি বললা যে আয়নিক বন্ড ফর্ম করে মেটাল এন্ড নন মেটাল। তারপর আমি বললাম এক্ষেত্রে মেটাল কি করে, তুমি বললা যে মেটাল ইলেকট্রন ডোনেট করে। আর নন মেটাল কি করে, বললা যে নন মেটাল ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। আচ্ছা, তারপর আমি বললাম যে মেটাল ইলেকট্রন ডোনেট করে কি হয়, তখন তুমি বললা যে মেটাল ইলেকট্রন ডোনেট করে পজিটিভ হয়ে যায় আর নন মেটাল ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেগেটিভ হয়ে যায়। তাহলে কি হয় এখানে, তাহলে আয়নিক বন্ডটা কে ফর্ম করে? তার মানে বললা যে শেষ পর্যন্ত আয়নিক বন্ডটা ফর্ম করে একটা পজিটিভ আয়ন আর একটা কি নেগেটিভ আয়ন। তার মানে সোডিয়াম যখন আয়নিক বন্ড ফর্ম করে তখন সোডিয়াম প্লাস হয়ে যায়, আর ক্লোরিন যখন আয়নিক বন্ড ফর্ম করে তখন ক্লোরিন মাইনাস হয়ে নেয়। অর্থাৎ বন্ডটা হয় সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসের মধ্যে। পজিটিভ আর নেগেটিভের মধ্যে, পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নের সাথে যখন পজিটিভ আয়নের সাথে যখন নেগেটিভ আয়ন অ্যাটাচ হয় তখন এই টাইপের বন্ড হয়, যেটাকে বলা হয় আয়নিক বন্ড, যেটাকে বলা হয় আয়নিক বন্ড। তাহলে তোমার এই পার্টে আসার পরে জানা উচিত আয়নিক বন্ড কি, আয়নিক বন্ড কিভাবে ফর্ম করে, আয়নিক কম্পাউন্ড কারা, আয়নিক কম্পাউন্ড কিভাবে ফর্ম করে। এই আয়নিক বন্ডের তোমার কি থাকতে হবে, ক্লিয়ার কনসেপশন থাকতে হবে, ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। তোমাদেরকে আয়নিক বন্ডের আমি বলেছি যে ধরো মেটাল লিথিয়াম, লিথিয়াম দিয়ে দিবে না, মেটাল সোডিয়াম, মেটাল হলো পটাশিয়াম, মেটাল হলো গিয়া ম্যাগনেসিয়াম, এইভাবে আমি দেখাই। মেটাল হলো সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। আর নন মেটালের দিক থেকে কে থাকবে জানো? নন মেটালের দিকে থাকবে হচ্ছে অক্সিজেন, ক্লোরিন, ক্লোরিন, সালফার। অক্সিজেন, ক্লোরিন, ক্লোরিন, সালফার। এবার দেখো টেবিলের মতো ব্যাপারটা, একদম টেবিল। সোডিয়াম অক্সিজেন, পটাশিয়াম অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সিজেন, ক্যালসিয়াম অক্সিজেন। সোডিয়াম ফ্লোরিন, ক্যালসিয়াম ফ্লোরিন, ম্যাগনেসিয়াম ফ্লোরিন, ক্যালসিয়াম ফ্লোরিন। ঠিক একইভাবে সোডিয়াম ক্লোরিন, পটাশিয়াম ক্লোরিন, ম্যাগনেসিয়াম ক্লোরিন, ক্যালসিয়াম ক্লোরিন, এভাবে সালফারের সাথে। এতে করে যে কম্পাউন্ড গুলো হবে, এতে করে যে কম্পাউন্ড গুলো পাবা, তার মানে তুমি আয়নিক কম্পাউন্ডের, তোমরা আয়নিক কম্পাউন্ডের ফরমেশন বা কোন কোন আয়নিক কম্পাউন্ড আমরা ফর্ম করব, কোন কোন আয়নিক ফরমেশন জানবো, তখন আমি তোমাদেরকে সাজেস্ট করলাম যে মেটাল যদি সোডিয়াম হয় তার সাথে অক্সিজেন, ক্লোরিন, ক্লোরিন, সালফার। মেটাল যদি পটাশিয়াম হয় তার সাথে অক্সিজেন, ক্লোরিন, ক্লোরিন, সালফার। মেটাল যদি ম্যাগনেসিয়াম হয় তার সাথে অক্সিজেন, ক্লোরিন, ক্লোরিন, সালফার। আর মেটাল যদি ক্যালসিয়াম হয় তার সাথে অক্সিজেন, ক্লোরিন, ক্লোরিন, সালফার। হলে যে কম্পাউন্ড হবে সেই কম্পাউন্ডের ফরমেশন করো। তুমি জানো যে সোডিয়াম সোডিয়াম প্লাস আয়ন ফর্ম করবে, তুমি জানো যে পটাশিয়াম পটাশিয়াম প্লাস আয়ন ফর্ম করবে, তুমি জানো যে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম প্লাস আয়ন ফর্ম করবে, তুমি জানো যে ক্যালসিয়াম ক্যালসিয়াম 2 প্লাস আয়ন ফর্ম করবে, তুমি জানো যে অক্সিজেন 2 মাইনাস আয়ন ফর্ম করে, তুমি জানো যে ক্লোরিন মাইনাস আয়ন ফর্ম করে, তুমি জানো ক্যালসিয়াম ক্লোরিন মাইনাস আয়ন ফর্ম করে, তুমি জানো যে সালফার 2 মাইনাস আয়ন ফর্ম করে। তাহলে সোডিয়ামের প্লাস আর অক্সিজেনের 2 মাইনাস, সোডিয়ামের একটা প্লাস আর অক্সিজেনের দুইটা মাইনাস। তাহলে সোডিয়াম অক্সাইড কেমন হবে? দুইটা সোডিয়াম লাগবে একটা অক্সিজেনের জন্য। অর্থাৎ তোমরা জানো যে তোমার দুইটা পার্টি আছে, এখানে দুইটা পার্টি, একটা হইতেছে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম।
তুমি কি জানো, তোমাকে বললাম যে সোডিয়াম কি করবে, তুমি বললা যে স্যার সোডিয়াম প্লাস হবে। আমি বললাম যে ক্যালসিয়াম কি হবে, তুমি বললা যে স্যার ক্যালসিয়াম 2 প্লাস হবে। আমি বললাম যে ফ্লোরিন কি হবে, তাহলে তুমি বললা যে স্যার ফ্লোরিন ফ্লোরিন মাইনাস হয়। আমার অক্সিজেন কি হয় বলো তো, তুমি বললা যে স্যার অক্সিজেন অক্সিজেন 2 মাইনাস হয়। তাহলে এইখানকার একটা ক্যাটায়ন আর এইখানকার একটা অ্যানায়ন নিয়ে তুমি কম্পাউন্ড বানাবা, এখানে একটা ক্যাটায়ন আর এখানে একটা অ্যানায়ন নিয়ে কম্পাউন্ড বানাবা। এই হচ্ছে আয়নিক কম্পাউন্ড, এই হচ্ছে আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক শেয়ার করেছি এবং খুব ভালো, খুবই স্ট্যান্ডার্ড একটা ক্লাস হয়েছে সেই দিন। তা ছিল মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট। বলেছি যে হাই, কেন হাই এক্সপ্লেন করেছি। ওয়াটার সলিউবেল, কেন ওয়াটার সলিউবেল শেয়ার করেছি। কেন ওয়াটার সলিউবেল, কারা ওয়াটার সলিউবেল, কখন ওয়াটার সলিউবেল, কিভাবে ওয়াটারে ডিজলভ হয় শেয়ার করেছি। মনে আছে আমি যে এখানে বলেছিলাম একটা কথা, লাইট ডিজলভ লাইট, পোলার নন পোলারের কনসেপ্ট, হাইড্রোজেন নকল করলে ফেল করে, কত কথা বলছি সেই সময়। আর থার্ড হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ, এটাও বলেছি যে এরা কন্ডাক্টিভ। আয়নিক কম্পাউন্ডের এই ক্যারেক্টারিস্টিক দিয়ে কোশ্চেন দিবেই দিবে, কোনো না কোনো ক্যারেক্টারিস্টিক্স এর এক্সপ্লেনেশন দিবেই দিবে। কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড কি? তো তুমি বলে ইয়েস আই নো স্যার। কোভ্যালেন্ট বন্ড কি? যে তুমি বললে যে when two atoms are joined together by sharing electron, when two atoms are joined together by sharing electron, this is called covalent bond, this is called covalent bond। আর ইলেকট্রন শেয়ার করে কারা? নন মেটাল, নন মেটাল, নন মেটাল, নন মেটাল ইলেকট্রন শেয়ার করে। H2 হাইড্রোজেন হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে। H2O অক্সিজেন হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে। O2 অক্সিজেন অক্সিজেন ইলেকট্রন শেয়ার করে। কোভ্যালেন্ট বন্ড কি? কোভ্যালেন্ট কম্পাউন্ড এর ফরমেশন। কোভ্যালেন্ট বন্ড কি? কোভ্যালেন্ট বন্ডের ফরমেশন শেয়ার করো, কিভাবে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। আর কোভ্যালেন্ট বন্ডের ফরমেশন বা কোভ্যালেন্ট কম্পাউন্ডের ফরমেশনের সময়, কোভ্যালেন্ট কম্পাউন্ডের ফরমেশনের সময় ডায়াগ্রাম দেখাইতে হয়। অর্থাৎ এই যে ইলেকট্রন শেয়ার করে সেটাকে ডায়াগ্রাম দিয়ে দেখাইতে হবে, ইলেকট্রন শেয়ার করাটা ডায়াগ্রাম দিয়ে দেখাইতে হবে। কনফার্ম করো যে তুমি বলে দিতে পারো কোভ্যালেন্ট বন্ড কি, তুমি বলে দিতে পারো যে কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড কি, কোভ্যালেন্ট কম্পাউন্ড কোনগুলাকে আমি ধরবো যে এগুলো কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোন কম্পাউন্ড যেটার মধ্যে নন মেটাল নন মেটাল থাকবে। এবার আসি যে কোভ্যালেন্ট কম্পাউন্ড কিভাবে ফর্ম করে, ইলেকট্রন কারা শেয়ার করে, কিভাবে শেয়ার করে, কয়টা শেয়ার করে, এবং সেটা বন্ড ডায়াগ্রাম দিয়ে কেমনে বোঝানো যায়, কিভাবে বোঝানো যায়। আর কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক কি? কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক কি এটা বলতে যাই আমি কি বলেছিলাম যে আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স এর জাস্ট অপোজিটটা, আয়নিকের ক্যারেক্টারিস্টিক্স এর জাস্ট অপোজিটটা, আয়নিকের যে ক্যারেক্টার তার অপোজিট ক্যারেক্টারটা হচ্ছে যে কোভ্যালেন্টের ক্যারেক্টার। কোভ্যালেন্টের পরে
এই আইডিয়াটা আমি শেয়ার করি বন্ড পেয়ার এন্ড লোন পেয়ার ইলেকট্রন। বন্ড পেয়ার এন্ড লোন পেয়ার ইলেকট্রন, অ্যাটেনশন দাও। বন্ড পেয়ার এন্ড লোন পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার এন্ড লোন পেয়ার ইলেকট্রন কি? নাইট্রোজেনের দিকে তাকাই। নাইট্রোজেনের ইলেকট্রন আছে হচ্ছে যে দেয়ার আর 5 ইলেকট্রন। নাইট্রোজেন হ্যাজ দেয়ার আর 5 ইলেকট্রন। 5 ইলেকট্রন বলতে আমরা কোন ইলেকট্রনকে বোঝাচ্ছি? ব্যালেন্স ইলেকট্রন। নাইট্রোজেন হ্যাজ দেয়ার আর 5 ব্যালেন্স ইলেকট্রন, যার মধ্যে 3টা আছে আনপেয়ার্ড। এই আনপেয়ার্ড গুলা হাইড্রোজেনের সাথে শেয়ার করলো, আনপেয়ার্ড গুলা হাইড্রোজেনের সাথে শেয়ার করলো, করে অ্যামোনিয়া মলিকিউল তৈরি করলো। খুব ভালো কথা, অ্যামোনিয়া মলিকিউল তৈরি করলো, কিন্তু এই যে একটা পেয়ার অফ ইলেকট্রন সেটা কি রয়ে গেল? এই যে একটা পেয়ার অফ ইলেকট্রন যেটা রয়ে গেল, তো এখানে এই যে যেটাতে বন্ড সেটা বন্ড পেয়ার, যেটা দিয়ে বন্ড হয় সেটা বন্ড পেয়ার, যেটা দিয়ে বন্ড হয় সেটা বন্ড পেয়ার, আর যে পেয়ার দিয়ে বন্ড হয় না সেটা হচ্ছে লোন পেয়ার। যে পেয়ার দিয়ে বন্ড হয় সেটা বন্ড পেয়ার, আর যেটা দিয়ে বন্ড হয় না ওইটাকে বলে ফ্রি ইলেকট্রন, ওটাকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন। তাহলে নাইট্রোজেনের কাছে একটা লোন পেয়ার। তোমরা আমার কাছ থেকে একটু জেনে রাখো যে নাইট্রোজেনের হচ্ছে গিয়া একটা লোন পেয়ার, অক্সিজেনের হলো 2টা লোন পেয়ার, ক্লোরিনের হইল 3টা লোন পেয়ার। ক্লোরিন বলতে ফ্লোরিন, ক্লোরিন মানে ওই গ্রুপে যারা আছে। অক্সিজেন বলতে, আচ্ছা আমি একটু আরো ইয়ে করে দিচ্ছি। নাইট্রোজেনের গ্রুপে আছে ফসফরাস, অক্সিজেনের গ্রুপে আছে সালফার, ক্লোরিনের গ্রুপে আছে ক্লোরিন। ব্যাস এই জানা থাকে, প্লিজ আর কিছু আর জানার দরকার নাই। 1 লোন পেয়ার, 2 লোন পেয়ার আর 3 লোন পেয়ার। লোন পেয়ারের হিসাব আর তোমার জানার দরকার নেই। তোমার কাছে তোমার লোন পেয়ারের হিসাব থেকেই নাইট্রোজেনে আর ফসফরাসে একটা করে থাকে, অক্সিজেন সালফারে 2টা করে থাকে, আর ক্লোরিনে 3টা করে থাকে লোন পেয়ার। এর বাইরে কারো লোন পেয়ার থাকে না, মানে বলতে 1 থেকে 20 ভিতরে যে বলি আমরা তাদের মধ্যে। তোমাদের স্টাডিতে তোমাদের যে 1 থেকে 20 পর্যন্ত তাদের মধ্যে এর বাইরে আর লোন পেয়ারের হিসাব দরকার নাই। নাইট্রোজেন থাকলে মনে করবা একটা লোন পেয়ার, ফসফরাস থাকলে মনে করবা তার কাছেও একটা লোন পেয়ার, অক্সিজেন থাকলে মনে করবা তার কাছে 2টা লোন পেয়ার, সালফার থাকলে মনে করবা তার কাছে 2টা লোন পেয়ার, ক্লোরিন থাকলে মনে করবা তার কাছে 3টা লোন পেয়ার, আর ক্লোরিন থাকলে মনে করবা তার কাছে 3টা লোন পেয়ার। তবে কথা আছে, অনেক ঝামেলা করে। এরকম একটা চালাকি করবো আমরা। হাউ মেনি ইলেকট্রন, how many lone pair electron are there in phosphorus pentachloride? How many lone pair electron are there in phosphorus pentachloride? Option A 1, option B 5, option C 15, আর option D 16. How many lone pair electron are there in phosphorus pentachloride? How many? আচ্ছা সবাই কি শুনতেছো তো? আছো তো তোমরা নাকি? আনান এই অনেকক্ষণ ধরে অপোজিট থেকে কোনো সাউন্ড আসে না, যদি আমিও স্কোপ কম দিচ্ছি আজকে, কারণ আমি ক্লাসটাকে তোমাদের জন্য একটা স্টোর করার চিন্তা আর কি। স্টোর করা যেমন সবগুলা ক্লাসের একটা সামারি, যেন তুমি মনে করো সবগুলা ক্লাস একসাথে দেখার মতো সময় নাই, কিন্তু তুমি এমন একটা ক্লাস চাইতেছো যে সবটা যেন মানে একটু একটু করে কনসেপ্টটা আমাকে শেয়ার করা হোক। মানে এতগুলা ক্লাস কেমনে দেখবো, সময় কম, আজকে রাতে একটু দেখে কালকে পরীক্ষা দিতে যাব, এইরকম একটা ক্লাস আমি খুঁজতেছি, সেই জন্য এই ক্লাসটা করা। বুঝতে পারছো? এবার একটু রিপ্লাই দাও।
স্যার আমার আজকে নেটে না ভালো প্রবলেম করছে, ওই জন্য আচ্ছা মেবি শুনতে ঠিক আছে, পাচ্ছেন না কিছু। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এই জায়গায় আছি, আর তো বেশি নাই না, 8 নাম্বারে চলে আসছি, 9 আর 10। আচ্ছা দেখো, হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রন আর দেয়ার ইন ফসফরাস পেন্টাক্লোরাইড? কয়টা লোন পেয়ার আছে? তোমাদেরকে কিছুক্ষণ আগে আইডিয়া দিলাম যে দেখো দেখো যে হিসেবে নাইট্রোজেন আর ফসফরাসে থাকে একটা করে, অক্সিজেন সালফারে থাকে 2টা করে, আর ফ্লোরিন আর ক্লোরিনে থাকে হচ্ছে 3টা করে লোন পেয়ার। 3টা করে লোন পেয়ার থাকে। এটা হচ্ছে একটা আইডিয়া। এটা হচ্ছে যে মানে কেউ যদি, যেমন নাইট্রোজেনের ভ্যালেন্সি কত 3, ফসফরাসের ভ্যালেন্সি কত 3, অক্সিজেনের ভ্যালেন্সি কত 2, সালফারের ভ্যালেন্সি কত 2, ক্লোরিনের ভ্যালেন্সি কত 1, ক্লোরিনের ভ্যালেন্সি কত 1। অর্থাৎ যদি ফসফরাস, নাইট্রোজেন ফসফরাসের ভ্যালেন্সি 3, অক্সিজেন আর সালফারের ভ্যালেন্সি 2, আর ফ্লোরিন আর ক্লোরিনের ভ্যালেন্সি 1, এইগুলো তারা মেনটেন করে, তাইলে আমার এই হিসাবটা কাজে লাগবে। কথা বুঝছো? তখন এই হিসাব একটা লোন পেয়ার, এই মজার একটা ব্যাপার দেখো, ভ্যালেন্সি ইলেকট্রনের ঠিক উল্টাটা হয়ে গেছে, 3 2 1 1 2 3, ঠিক না? তাহলে ভ্যালেন্স ইলেকট্রন 3 2 1 আর লোন পেয়ার 1 2 3। দেখো কত সুন্দর, অনেক মানে অনেক সময় অনেক কিছু না এমনি কেমনি যেন হয়ে যায়। আচ্ছা, কিন্তু এখন যে ফসফরাস পেন্টাক্লোরাইড আছে, এখানে যে ফসফরাস পেন্টাক্লোরাইড আছে, তার মানে এইখানে যে ফসফরাস পেন্টাক্লোরাইড আছে, এই ফসফরাসের ভ্যালেন্সি তো 5। ফসফরাস পেন্টাক্লোরাইডের ভ্যালেন্সি কত 5। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের ভ্যালেন্সি যদি 5 হয়, ফসফরাস পেন্টাক্লোরাইডের ভ্যালেন্সি যদি 5 হয়, তাহলে সেখানে আর কোনো লোন পেয়ার থাকে না। আবার বলি, সেখানে কোনো লোন পেয়ার থাকে না। স্যার আরেকবার বললেন না? হ্যাঁ, ফসফরাসের ভ্যালেন্সি তো, ফসফরাস পেন্টাক্লোরাইড যখন, তখন ফসফরাসের ভ্যালেন্সি তো 5। আমি তো বলেছি ফসফরাসের ভ্যালেন্সি যদি 3 হয়, তাইলে তার কাছে একটা লোন পেয়ার থাকে, কিন্তু যখন ফসফরাসের ভ্যালেন্সি 5 থাকে, তাহলে সে তার কাছে আর কোনো লোন পেয়ার থাকবে না, আর কোনো লোন পেয়ার থাকবে না, কারণ সে 5টা শেয়ার করে ফেলছে। 5টাই যদি শেয়ার করে, তাহলে তার কাছে কি আর আছে ফ্রি? 5টা আছে, 5টাই শেয়ার করছে, তাহলে তার কাছে লোন পেয়ার নাই। তার মানে এই ফসফরাসের কাছে কোনো লোন পেয়ার নাই। তাহলে কোনটা ঠিক আনসার? এবার আসো, ক্লোরিন কয়টা? 5টা। ক্লোরিন কত? 5। তাহলে 5 যদি ক্লোরিন হয়, 5 যদি ক্লোরিন হয়, এক একটা ক্লোরিনের কাছে কয়টা করে লোন পেয়ার থাকে? 3টা করে লোন পেয়ার থাকে। তাইলে 5 ক্লোরিন 3টা করে লোন পেয়ার, তাহলে টোটাল কয়টা লোন পেয়ার হয়? 15। তাহলে কারেক্ট আনসার কোনটা? 15। তাহলে কয়টা লোন পেয়ার আছে? 15। কয়টা লোন পেয়ার? 15। আর একটা কোশ্চেন এরকম, হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রন আর দেয়ার ইন কার্বন মনোক্সাইড? এটা আমার খুব প্রেফার। হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রন আর দেয়ার ইন কার্বন মনোক্সাইড? হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রন আর দেয়ার ইন কার্বন মনোক্সাইড? দেখো এটা শিখে নাও। 1 2 3 নাকি 4? 1 2 3 নাকি 4? কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডের কয়টা লোন পেয়ার? এইদিকে একটু খেয়াল করতে হবে। আমি কিন্তু কার্বনের লোন পেয়ার আগে যখন মেনশন করেছি তখন মেনশন করি নাই, ঠিক আছে? আমি কিন্তু কার্বনের লোন পেয়ার আছে সেটা মেনশন করি নাই, কিন্তু তুমি বললা যে ছাত্রটা মেনশন করে নাই, আমি কিভাবে তাহলে এটা বুঝতে পারবো? দেখো, তোমার জানা আছে কি কার্বনের ভ্যালেন্সি 4, তোমাদের জানা আছে যে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে কত? নরমালি 4। কার্বনের ভ্যালেন্সি নরমালি 4, কার্বনের ভ্যালেন্সি নরমালি 4, কিন্তু এখন কার্বন একটা অক্সিজেনের সাথে শেয়ার করছে, তার মানে এখন কার্বনের ভ্যালেন্সি হলো 2। কার্বনের ভ্যালেন্সি নরমালি 4, কিন্তু কার্বনের একটা অক্সিজেনের সাথে শেয়ার করছে, তার মানে এখন কার্বনের ভ্যালেন্সি 2। তাহলে যখন কার্বনের ভ্যালেন্সি 2 অথচ কার্বনের ভ্যালেন্সি 4, তাইলে সে 2 ইলেকট্রন শেয়ার করছে,
2 ইলেকট্রন শেয়ার করে নাই, তাই তো বুঝাইতেছে, তাই বুঝাচ্ছে না? তার মানে এই কার্বনের কাছে একটা লোন পেয়ার আছে, এই কার্বনের কাছে কি আছে? একটা লোন পেয়ার আছে। মনে রাখবা, কার্বনের কাছে সাধারণত লোন পেয়ার থাকে না। কার্বনের যত কম্পাউন্ড আছে 99.99% কার্বনের কাছে কোনো লোন পেয়ার থাকে না, কিন্তু কার্বন মনোক্সাইডের কার্বনের কাছে লোন পেয়ার আছে। কার্বন মনোক্সাইডের কার্বনের কাছে কি আছে? একটা লোন পেয়ার আছে। এই জন্য তো এটা শিখিয়ে দিচ্ছি, আর কোনো কার্বনের লোন পেয়ার পাবা না। এই এই কার্বনটাতে শুধু একটা লোন পেয়ার আছে। আর অক্সিজেনের কাছে কয়টা লোন পেয়ার? দুইটা। মোট কয়টা হইলো? তিনটা। আনসার কত? 3। আনসার কত? 3। তাইলে কার্বন মনোক্সাইডে কয়টা লোন পেয়ার? 3। কার্বন মনোক্সাইডে কয়টা লোন পেয়ার? 3। তাহলে এটা হলো, তার মানে বন্ড বন্ড ফর্ম করলে বন্ড পেয়ার, না ফর্ম করলে লোন পেয়ার। নাইন, মেটালিক বন্ড। আচ্ছা, তো তোমাদের লাস্ট ক্লাসটা হয়েছে কিসের উপরে? মেটালিক বন্ডে। লাস্ট ক্লাসটা হলো কিসের উপরে? মেটালিক বন্ডের উপর। ক্লাসটা যদিও আমি তোমাদেরকে এখন পর্যন্ত প্রোভাইড করতে পারি নাই, ক্লাসটা কেবলমাত্র এডিটেড শেষ হয়েছে, কিছুক্ষণ পরে পোস্ট করব, তোমাদেরকে একটু পরে দিয়েও দিব। তো লাস্ট ক্লাস ছিল না মেটালিক বন্ডের উপরে? এই যে খুব একেবারে তরতাজা ক্লাস, খুব রিসেন্ট ক্লাস, তা হলো কি মেটালিক বন্ড। কত খুব ভালো ক্লাস ছিল সেটা। মেটালিক বন্ডের, মেটালিক বন্ড কি শেয়ার করছি, মেটালটা কিভাবে বন্ড শেয়ার করছি মনে আছে? সেই জিনিসগুলা, ঠিক না? এই যে ইলেকট্রন সি ক্রিয়েট হয়, সেই সি এর মধ্যে মেটাল আয়ন গুলা কি ইয়ে হয়ে থাকে, হ্যাঁ, প্লটিং থাকে, কিংবা মেটাল আয়ন গুলা সেখানে তোমার হচ্ছে গিয়া ইলেকট্রন সি এর মধ্যে গ্যাদার করে, সারফেসের মধ্যে একসাথে থাকে। তো এইভাবে মেটালিক বন্ড ফর্ম করে। শেয়ার করছি না? এবং শেয়ার করছি না যে মেটালের ক্যারেক্টারিস্টিক্স কি, এই কারণে মেটাল গুলার ক্যারেক্টারিস্টিক্স কি, ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ, হিট কন্ডাক্ট করে, সলিড হয়, তারপরে বলেছি যে ব্রাইট থাকে, ডাকটাইল থাকে, কত কিছু বলেছি। সেই ক্লাসটা ফলো করলেই হবে। এটাই হলো মেটালিক বন্ড। আচ্ছা, 10 নাম্বার যেটা বলেছি সেটা হচ্ছে এক্সট্রা। 10 নাম্বার হলো এক্সট্রা। এখন একটু এক্সট্রা নিয়ে কথা বলবো, হ্যাঁ। এক্সট্রা, এক্সট্রা নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? তাহলে 10 নাম্বার, আর ক্লাসেরও আছে 10 মিনিট। 10 নাম্বার 10 মিনিট প্লাস 12, হ্যাঁ। মেটালিক বন্ড শেয়ার করেছি ভ্যালেন্সি ইলেকট্রন, ভ্যালেন্সি শেয়ার করেছি, টাইপস অফ কেমিক্যাল বন্ড শেয়ার করেছি, ইনার্ট গ্যাস শেয়ার করেছি, ডুয়েট অক্টেট শেয়ার করেছি, আয়নিক বন্ড শেয়ার করেছি, কোভালেন্ট বন্ড শেয়ার করেছি, বন্ড পেয়ার কি, লোন পেয়ার কি শেয়ার করেছি, মেটালিক বন্ড কি। তার মানে কি দাঁড়ালো? যে তোমার ওই যে একই কথা বলি, যে তুমি যখন তোমার হাতে সময় কম, তুমি পুরোটা চ্যাপ্টার একসাথে রিভিশন দিচ্ছ, অল্প সময়ের মধ্যে এই ক্লাসটা দেখলেই হবে। এক্সট্রা, এক্সট্রা বলতে একটা খুব ডিফিকাল্ট একটা জিনিস শেয়ার করব। তা হচ্ছে একটা কোশ্চেন করে ফেলতে পারি আমরা, যে নাইট্রোজেন পেন্টাক্লোরাইড ইজ নট ফর্ম বাট ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ ফর্ম। কোশ্চেনটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। খুবই প্রেশাস একটা কোশ্চেন, খুব স্ট্রং একটা কোশ্চেন। নাইট্রোজেন পেন্টাক্লোরাইড ইজ নট ফর্ম বাট ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ ফর্ম। তোমরা কি কিছুক্ষণ আগে দেখোনি যে আমি বলেছি যে ফসফরাস পেন্টাক্লোরাইডে কয়টা লোন পেয়ার, বা ফসফরাস পেন্টাক্লোরাইডে কয়টা বন্ড পেয়ার, এসব নিয়ে কথা হচ্ছে না তখন। এবং অক্টেটের টাইমেও ফসফরাস পেন্টাক্লোরাইডকে এক্সাম্পল হিসেবে দেখাইছি না? কিন্তু নাইট্রোজেন পেন্টাক্লোরাইড কি দেখাই নাই? নাইট্রোজেন পেন্টাক্লোরাইড হয়ও না, নাইট্রোজেন পেন্টাক্লোরাইড হয় না, নাইট্রোজেন পেন্টাক্লোরাইড প্রডিউস করে না, কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইড প্রডিউস করে।
নাইট্রোজেন পেন্টাক্লোরাইড প্রডিউস করে না, শুধু ফসফরাস পেন্টাক্লোরাইড প্রডিউস করে। নাইট্রোজেনেরও 5টা ইলেকট্রন আছে, ফসফরাসেরও 5টা ইলেকট্রন আছে, কিন্তু নাইট্রোজেন সেই 5টা শেয়ার করতে পারে না বা করে না, কিন্তু ফসফরাস ঠিক 5টা শেয়ার করে। কেমন না ব্যাপারটা? কেন এমন হয়? কেন এমন হয়? রেডি তো সবাই নাকি এই কোশ্চেনটা আনসার নেওয়ার জন্য? জোফে, নাবিলা, সাদিয়া, জি স্যার। আছো তো তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে তোমরা কোন কোশ্চেনের আনসার নিচ্ছ আমার কাছ থেকে এখন? কোশ্চেনটা হলো যে নাইট্রোজেন পেন্টাক্লোরাইড হচ্ছে না, ফসফরাস পেন্টাক্লোরাইড হচ্ছে। তোমরা সেই এক্সপ্লেনেশনটা আমার কাছ থেকে নিতেছো, তার আনসার নিচ্ছ আমার কাছ থেকে। মনে করো যে আমার কাছ থেকে আনসার নিচ্ছ যে স্যার কেন নাইট্রোজেন পেন্টাক্লোরাইড হয় না, স্যার ফসফরাস পেন্টাক্লোরাইড হয়, নাইট্রোজেন পেন্টাক্লোরাইড কেন হয় না, আমাকে আনসারটা দেন। ওকে, সেই আনসারটাই দিচ্ছি। নাইট্রোজেন 7 যার ইলেকট্রনিক কনফিগারেশন নরমালি হচ্ছে 1s2 2s2 আর 2p3। নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন নরমালি হচ্ছে 1s2 2s2 2p3, ঠিক কি না? আচ্ছা, এই কনফিগারেশনটা না আর এইভাবে দেখানো যায়, 1s2 2s2 2px 2py 2pz 1 1 1। তোমরা জানো যে পি এর মধ্যে কি আছে, px আছে, py আছে, pz আছে। বিভিন্ন সময় এটা বলেছি যে পি এর মধ্যে px আছে, py আছে, pz আছে। অর্থাৎ এই পিটায় px অরবিটাল আছে, py অরবিটাল আছে, pz অরবিটাল আছে। তার মানে এই যে 3 ইলেকট্রন, এই 3 ইলেকট্রনের মধ্যে একটা px এ, একটা py তে, একটা pz এ আছে। তাহলে পরে নাইট্রোজেনের কাছে কয়টা ইলেকট্রন আনপেয়ার্ড? 3 ইলেকট্রন আনপেয়ার্ড। কয়টা আনপেয়ার্ড? 3। দেখো তো, তোমাদেরকে আমি এইভাবে দেখাইলাম না যে নাইট্রোজেনের কাছে 3টা আনপেয়ার্ড? এভাবে দেখাইছি না যে নাইট্রোজেনের কাছে 3 ইলেকট্রন আনপেয়ার্ড? দেখো এই যে সেই 3 ইলেকট্রন আনপেয়ার্ড। তাহলে এই যে নাইট্রোজেনের কাছে আসলেই তো 3 ইলেকট্রন আনপেয়ার্ড, কারণ তার যে p3 সেটা 3টা অরবিটালে আছে এবং সেই কারণেই 3টে ইলেকট্রন তার আনপেয়ার্ড। আর এই এই যে 2 ইলেকট্রন ইলেকট্রন পেয়ার সেটা কই? এই যে 2s2, দেখছো? তাহলে 5টা ইলেকট্রনের মধ্যে কিভাবে থাকে? 5 ইলেকট্রন কিভাবে থাকে? 2 1 1 1 2 1 1 1। নাইট্রোজেনের আনপেয়ার্ড কয়টা? 3। মনে রাখবা, একটা নন মেটালে যে কয়টা ইলেকট্রন আনপেয়ার্ড থাকে সে ততটাই শেয়ার করে। কারো কাছে যে কয়টা আনপেয়ার থাকবে সে সেই কয়টাই শেয়ার করবে। তাহলে নাইট্রোজেনের কাছে 3টা আনপেয়ার, তাহলে সে কয়টা শেয়ার করবে? 3 শেয়ার করবে। কয়টা ইলেকট্রন শেয়ার করবে? 3 ইলেকট্রন শেয়ার করবে। আচ্ছা, তাইলে নাইট্রোজেন যদি 3 ইলেকট্রন শেয়ার করে তাহলে NCl3 ফর্ম স্যার করবে। আপনি ওইটা কি লিখেছেন যে পি টু পি নিচে কি লিখছেন? px py pz কোনটা? স্যার আমার এই এক্স ওয়াই জেড আরেকবার একটু বুঝাবেন না, মানে এটা খুব হ্যাঁ, না সমস্যা হচ্ছে। আমরা জানবো যে আমি কি হ্যাঁ, মানে p যে লেভেলটা p, এই p এর মধ্যে 3টা ভাগ আছে, px py এবং pz, যেটা একসময় আমি বক্স দিয়ে বুঝাইছিলাম। স্যার এটা কি মানে এটা কি এমসিকিউ তে আসতে পারে? কোনটা? এটা সিকিউর কোশ্চেন। তাহলে বুঝো, তাহলে নাইট্রোজেনের কাছে বলো বলো। স্যার তাহলে পি এক্স ওয়াই জেড এটা বুঝাবেন। হ্যাঁ, মানে আমি এখন এটা তো একটা আলোচনা, তার জন্য শুধু এটি দেখাচ্ছি যে নাইট্রোজেনের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন যদি করো তাহলে এটা করবা না 1s2 2s2 2p3, কিন্তু এইটাকে যদি তুমি এই ডিস্ট্রিবিউশনটা আমরা এভাবেও দেখাতে পারি। যদি আমরা জানতে চাই তার কাছে কয়টা ইলেকট্রন আনপেয়ার্ড আছে, যদি আমরা জানতে চাই সে কয়টা ইলেকট্রন শেয়ার করবে, যদি আমরা জানতে চাই যে তার কাছে কয়টা ইলেকট্রন আনপেয়ার্ড আছে, তাহলে আমরা এভাবে করব। এভাবে করে আমরা এস্টাবলিশ করব যে আসলে তার ইলেকট্রন 3টা আনপেয়ার্ড, সো দ্যাট সে 3টা শেয়ার করবে এন্ড অ্যাজ এ রেজাল্ট নাইট্রোজেন ট্রাইক্লোরাইড হবে। নাইট্রোজেন কি হবে? ট্রাইক্লোরাইড হবে। নাইট্রোজেন কি হবে? ট্রাইক্লোরাইড হবে। তাহলে সে কি করতে পারবে? নাইট্রোজেন ট্রাইক্লোরাইড করতে পারবে, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড করতে পারবে।
আচ্ছা এবার আসো ফসফরাসে। ফসফরাসে আসো 1s2 2s2 2p6 3s2 3p3 এই না ফসফরাস, এটা নাইট্রোজেন, এটা ফসফরাস। আচ্ছা ফসফরাসের সময় 1s2 2s2 2p6 এই দেখো এই পি রে কি px py pz করছি, এই পিটারে করি নাই, কেন করি নাই বলো তো? কারণ এই পি ইনসাইডে, ঠিক না? এরপরে 3s cpx cpy and cpz, তাহলে আমরা px py pz দেখাবো কোনটা, যেটা লাস্টে, তাহলে px py pz এ তাহলে cs এ কয়টা ইলেকট্রন 2, px এ 1 2 3, তাহলে ফসফরাস আর নাইট্রোজেন তো একই রকম হবে নরমালি, নাইট্রোজেন আর ফসফরাস তো একই রকম হবে নরমালি, কারণ তারা একই গ্রুপে আছে। তাইলে ফসফরাসের কাছেও 3টা ইলেকট্রন আনপেয়ার, ঠিক কিনা? ফসফরাসেও তো 3 ইলেকট্রন আনপেয়ার, তাহলে ফসফরাস যদি 3টা শেয়ার করে তাহলে PCl3 ইজ ফর্ম হবে। তাহলে ব্যাপারটা দেখো যে নাইট্রোজেন নরমালি কি করতেছে, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, ফসফরাস নরমালি কি করতেছে, ফসফরাস ট্রাইক্লোরাইড। কেন? কারণ তাদের কাছে 3টা ইলেকট্রন করে আনপেয়ার্ড আছে। নাইট্রোজেন ফসফরাসের 3 ইলেকট্রন আনপেয়ার্ড, নাইট্রোজেন ফসফরাসের ভ্যালেন্সি 3, নাইট্রোজেন ফসফরাসের ভ্যালেন্সি 3 ইলেকট্রন আনপেয়ার্ড 3টা করে শেয়ার করে, তার কারণে নাইট্রোজেন 3টা ক্লোরিনকে শেয়ার করে, ফসফরাসও 3টা ক্লোরিনকে শেয়ার করে। কিন্তু ফসফরাস আরো একটা বেশি করতে পারে, অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইডও বানাতে পারে, ট্রাইক্লোরাইডের পরে সে আবার পেন্টাক্লোরাইডও হইতে পারে। কিভাবে সেটা সম্ভব? আনপেয়ার তো 3টা, তাহলে কেমনে সে 5টা শেয়ার করে, কিভাবে সে পেন্টাক্লোরাইড ফর্ম করে, কিভাবে করে এখন সেটাই কথা বলবো, ঠিক না? ওই কথাটাই বলবো এখন যে কেন পেন্টাক্লোরাইড ফর্ম করে, দেখো কিন্তু চোখ করে সবাই একদম চোখ রাখো। 1s2 2s2 2p6 3s 3px cpy cpz, তোমরা জেনে রাখো যে ফসফরাসের কাছে 3d অরবিটাল আছে। ফসফরাসের কাছে কি আছে? থার্ড এনার্জি লেভেলে কি আছে? 3s আছে, cp আছে, 3d আছে, ঠিক কি না? থার্ড এনার্জি লেভেলে কি কি অরবিটাল আছে? 3s cp 3d, ঠিক কি না? থার্ড এনার্জি লেভেলে কি কি অরবিটাল থাকে? 3s cp 3d। তাহলে আমরা আগে 3d কেন শো করিনি? কারণ 3d তে যাওয়ার মতো ইলেকট্রন ছিল না। নরমালি 3d তে ইলেকট্রন যায় না, নরমালি 3d তে ইলেকট্রন যাওয়ার মতো ইলেকট্রন নাই, বা নরমালি 3d তে ইলেকট্রন থাকে না। কিন্তু আমরা কি ডিনাই করব যে তার কাছে 3d নাই? আমরা ডিনাই করব না তার 3d নাই, তা কিন্তু না, 3d তার আছে, ঠিক কি না? 3d কিন্তু আছে, কিন্তু 3d ছিল তার ভ্যাকেন্ট, 3d ছিল কি ভ্যাকেন্ট। তো ফসফরাসের কাছে এই 3d ভ্যাকেন্ট হওয়ার কারণে ফসফরাস কি করছে দেখো, ফসফরাসের কাছে এই ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে বলে সে কি করছে, এই যে 3s এ কয়টা ইলেকট্রন ছিল? 2টা না? 3s এ ছিল কয়টা? 2টা। সে 3s থেকে একটা 3d তে নিয়ে গেছে, 3s থেকে একটা কিসে নিয়ে গেছে? 3d তে। আর px এ একটা, py তে একটা, pz এ একটা তো আগেই ছিল। এখন কয়টা আনপেয়ার্ড হইছে বলো? এখন কয়টা আনপেয়ার্ড হলো? 1 2 3 4 5। তার মানে ফসফরাসের এখন কয়টা আনপেয়ার্ড? 5। তাহলে তার যেহেতু 5 ইলেকট্রন আনপেয়ার্ড, তাহলে এখন সে 5টা শেয়ার করতে পারবে না? এখন তো 5 ইলেকট্রন শেয়ার করতে পারবে, ঠিক কি না? এখন 5 ইলেকট্রন শেয়ার করতে সে পারে। তাহলে 5 ইলেকট্রন শেয়ার করলে কি হবে? ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ ফর্ম, তার মানে ফসফরাসের কয়টা ইলেকট্রন আনপেয়ার্ড? 5 ইলেকট্রন। ফসফরাসের কয়টা ইলেকট্রন আনপেয়ার্ড? 5 ইলেকট্রন আনপেয়ার্ড। তাহলে যেহেতু তার 5 ইলেকট্রন আনপেয়ার্ড,
তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড করতে পারে না? পারে, ফসফরাস পেন্টাক্লোরাইড করতে পারে। তাহলে ফসফরাস পারলো কেন বলো তো? কেউ একজন বলো যে ফসফরাস পারলো কেন? ফসফরাসের কাছে কি থাকার কারণে পারছে বলো? একটা কথা, যে স্যার ফসফরাসের সিডি আছে। না স্যার 3D তো আছে। আমি যখন বললাম যে ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাসের কাছে কি আছে যার কারণে ফসফরাস পেন্টাক্লোরাইড করতে পারলো, তখন তোমার আনসার যে স্যার ফসফরাসের কাছে সিডি আছে। স্যার এটা যদি এমসিকিউ তে আসে, এমসিকিউ তে এটা কেমনে আসবে কোশ্চেনটা? আচ্ছা বলতেছি, তাহলে ফসফরাসের কাছে ভ্যাকেন্ট সিডি আছে, ভ্যাকেন্ট সিডি আছে, যার কারণে ফসফরাস কি করছে, সিএস থেকে একটা ইলেকট্রন সিডিতে নিতে পারছে, যার কারণে ফসফরাস পেন্টাক্লোরাইড হইতে পারছে। কিন্তু তার মানে এখন কথা হলো নাইট্রোজেন কেন পারে না, ঠিক না? নাইট্রোজেন কেন পারে না? কারণ 2D কি আছে? 2D নামে কোন অরবিটাল আছে বলো? 2p এর পরে তো আর 2D নাই, 3p এর পরে তো 3D আছে, কিন্তু 2p এর পরে তো 2D নাই। তাহলে 2D নাই, তাহলে নাইট্রোজেন যেটা ফসফরাস পাচ্ছে সেটা কি নাইট্রোজেন পারবে? সেইটা নাইট্রোজেন পারবে না। and this is why নাইট্রোজেন পেন্টাক্লোরাইড হয় না, কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইড হয়। সো দ্যাট এটা যদি সিকিউ অ্যান্সার হয় তাহলে এটা তার আনসার। আর এমসিকিউ এর কথা বলতেছো, এমসিকিউটা এরকম, which is not formed, A NCl3, B NCl5, C PCl3, D PCl5। বলো, তুমি অ্যান্সার করো। which is not formed, which is not formed, কোনটা কারেক্ট? which is not formed, NCl3 NCl5। হয় না কোনটা হয় না? নাইট্রোজেন পেন্টাক্লোরাইড হয় না। এই কথাটাই তো বুঝে আসছে না এতক্ষণ ধরে, যে নাইট্রোজেন পেন্টাক্লোরাইড হয় না, নাইট্রোজেন পেন্টাক্লোরাইড পসিবল না, নাইট্রোজেন পেন্টাক্লোরাইড পসিবল না। তাইলে এখানে তুমি আর কোনোটা দেখারই সুযোগ নাই, দেখার দরকারও নাই। তুমি তো নিজেই জানো যে নাইট্রোজেন পেন্টাক্লোরাইড হয় না।